ক্যাম্পাস লেডিস ক্লাবের আড্ডায় সবাইকে আমন্ত্রণ। আমি নাদিয়া হক আছি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। আর আমাদের স্টুডিওতে বরাবরের মতো দুজন চমৎকার বন্ধু আছে আমাদের সাথে আজকে আড্ডা দেওয়ার জন্য। সো আজকে আড্ডার টপিক কি আগে তা জানিয়ে দেই। আমাদের আজকের আড্ডার টপিক হলো আদর্শ মানুষ। সবার জীবনে একজন না একজন আদর্শ মানুষ থাকে, তবে অনেক সময় দেখা যায় এক এক সময় এক এক রকম মানুষ নিজের আদর্শ হয়ে ওঠে, আবার নিজেও নিজের আদর্শ হয়ে ওঠে। যেমন আমার আদর্শ আমার জীবনের অনেক কিছু থেকে আমি কি করতে হবে কি করতে হবে না এগুলো শিখে গেছি। সো আমি নিজেকে আমার নিজের আদর্শ মনে করি। এরকম অনেক গল্প আপনাদেরও থাকতে পারে, আপনাদের কাছ থেকেও জানতে চাইবো আপনাদের আদর্শ কে। সেটার জন্য কি করতে হবে? জুমে চলে আসতে হবে। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আমাদের সাথে কারা আছেন পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন ইশরাত নাওয়ার, রন্ধনশিল্পী ও প্রশিক্ষক। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কেমন লাগছে এখানে এসে? খুবই ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে এটা খুবই সুন্দর একটা প্ল্যাটফর্ম, যেখান থেকে আমি আমার নিজেকে তুলে ধরতে পারবো এবং আমাকে দেখে যেন আরও 10 জন আরও উৎসাহিত হয়। তো এই জন্য আমি বলবো এই প্ল্যাটফর্মটা খুবই ভালো। আমি হ্যাঁ ধন্যবাদ দিচ্ছি। এবং আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর নাইমা খানম, শিক্ষাবিদ ও সাহিত্যিক। কেমন আছেন? শুভ সন্ধ্যা। ধন্যবাদ আমাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো তো? হ্যাঁ খুবই ভালো আছি। আজকের টপিকটা তো খুব সুন্দর একটা টপিক, তাই না? যেমন আমাদের আদর্শে অনেকেই থাকে, তাই না? যেমন আপনি অধ্যাপক, হ্যাঁ নিশ্চয়ই আপনার ছোটবেলা থেকে এমন কোনো টিচার আছেন, এমন কোনো শিক্ষক আছেন যাকে দেখে আপনি হয়তো ওভাবে চিন্তা করেছেন যে আমিও বড় হয়ে শিক্ষকতা করব, তাই না? এরকম তো গল্প নিশ্চয়ই আপনার জীবনে আছে। আপনারও নিশ্চয়ই অনেক গল্প আছে, অবশ্যই শুনবো। তবে আগে চলে যায় আপনাদের নিজেদের ব্যাপারে একটু জানার জন্য। হ্যাঁ একটু শুনতে চাই আপনার ব্যাপারে। আমি তো প্রফেশনালি শেফ ছিলাম, বাট আমার বেবি হওয়ার পরে হচ্ছে আমি আর ওভাবে 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করা পসিবল না। তো এই জন্য হচ্ছে কি আমি একটা ইনস্টিটিউটের সাথে জড়িত আছি। আমি ওখানে ক্লাস নিচ্ছি, এটা নিকুঞ্জতে বেকন একাডেমি। ওখানে আমি রেগুলার ক্লাস নিই। আর আমি হচ্ছে গিয়ে অ্যাডভান্স পেস্ট্রি শেফ। যত রকমের ওয়েডিং কেক আছে এবং যত রকমের অ্যাডভান্স পেস্ট্রি আছে, আমি তো দেশে বিভিন্ন জায়গা থেকে কোর্স করেছি, বড় বড় ইনস্টিটিউট থেকে, এবং আমি দেশের অনেকগুলা বাইরে মানে অনেক কোর্স আমি দেশের বাইরে থেকেও করে এসেছি। আচ্ছা। তো নিজেকে ডেভেলপ করার জন্য। আর এখন আমি অ্যাজ এ মানে প্রফেশনালি বলতে পারেন একজন ইনস্ট্রাক্টর। ওয়াও, কত বছর ধরে আপনি? আমার এটা হচ্ছে 6 ইয়ার্সের একটা জার্নি। আচ্ছা আচ্ছা, 6 ইয়ার্স। এবং তার আগে যখন আপনি মানে একেবারে শেফ হয়েছেন বা শিখতে শুরু করেছেন, ওটা কখন থেকে, কত সাল থেকে? এইটা আসলে শিখাটা বলবো ছোটবেলা থেকেই, কারণ আমার মা অনেক ভালো রাঁধেন। সে আসলে বরিশালের একজন মহিলা। সে খুবই মানে তাকে দেখে দেখে আমার শেখা। সেখান থেকে আমার মানে উৎসাহ জাগে যে না আমিও রান্না করব। আদর্শ আমার প্রথমে তো বলতে গেলে আমার মা মানে আস্তে আস্তে হচ্ছে গিয়ে মানে ক্ষেত্র বিশেষে পাল্টিয়েছে, বাট মাই প্রথম আর কি। হ্যাঁ একজন বললাম না সবসময় জি একজন থাকে মা, তারপরে গিয়ে দেখা গিয়েছে হাজবেন্ড। কারণ আমি আমার হাজবেন্ডকে দেখে অনেক মানে কি বলবো যে সেও আমার একজন আইডল, কারণ সে এত কর্মঠ একজন ব্যক্তি। সে কাজকে খুবই ভালোবাসে। সে একজন পাইলট ক্যাপ্টেন, সে ইন্ডিগো এয়ারলাইন্সে আছে। উনিও অনেক বেশি কর্মঠ। তো আমার এটা দেখতে খুবই ভালো লাগে যে উনি মানে কতগুলা কাজ পাশাপাশি করে। তো আমি বলতে গেলে সেও একজন আমার আইডল। আমি তাকেও খুব ফলো করি। চমৎকার চমৎকার, তাই না? মানে এখন আই এম শিওর আপনার হাজবেন্ড যদি এখন না দেখে রিপিট অবশ্যই দেখাবেন। জি সে ইন্ডিয়াতে আছে, ইন্ডিগো এয়ারলাইন্সে। তো সে যদি দেখে থাকে তো দেখবে পরে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আর কোনো কিছু কি করা হয়? রন্ধনশিল্পী তো আপনি অবশ্যই, এবং এখন ইনস্ট্রাক্টর। তো এর পাশাপাশি কি আর কিছুর সাথে জড়িত আছেন কিনা? না আপাতত আমি এটাকেই মানে একদম মেইন আমার বলতে পারেন। কারণ আসলে একজন শেফ যখন হবেন কিংবা ইনস্ট্রাক্টর, তখন পাশাপাশি ওভাবে অনেক কিছু করার টাইম থাকে না। আপনাকে ফুল টাইম আর কি ওটাতেই লেগে থাকতে হয়। এটা একদিকে ভালো, অনেক সময় অনেক কাজ করতে গিয়ে কোনো না কোনো কাজ একটু হ্যাম্পার হয়ে যায়, তাই না? আর মানে পাশাপাশি বলতে গেলে মাদের তো আসলে অনেক রকমের কাজ থাকে, ঘরের ভিতরে ঘরের বাইরে, তারপরে হচ্ছে বাইরের কাজ এত আসলে সম্ভব না। কারণ যেহেতু একটা কাজকেই ভালোবাসি, ওটা নিয়েই থাকতে চাই। নিজে যখন একটু অবসর সময় পান, হ্যাঁ মানে পাওয়াটা টাফ, আই নো দ্যাট, যখন একটু পান তখন কি করে সময় কাটান? তখন আসলে ঘুরি।
কারণ আমার ইনলস দুবাইতে থাকে, তো দেখা গেছে দুবাই, ইন্ডিয়া, আমার লাইফটা আসলে ওভাবে এক জায়গায় বসে কিছু করার মতো না। বাট আমি ইনশাল্লাহ প্ল্যানিং আমার হয়ে গিয়েছে, আমি দুবাইতে একটা রেস্টুরেন্ট দিব, 2টা দোকান নিয়ে ফেলছে অলরেডি। তো ওইটা আর কি একটু মানে পরবর্তী প্ল্যানিং। বাট আপাতত হচ্ছে বাচ্চাদেরকে টাইম দেই, ঘোরাফেরা করি, মানে সিলেটে যাই, বরিশালে যাই, শ্বশুর বাড়ি, নিজের বাসা, বাপের বাসা আর কি, এইভাবেই যাচ্ছে আমার টাইমটা। আর বাকিটুকু টাইম আমি জি এতটা আসলে বিজি থাকতে চাই না, কারণ লাইফটাকেও এনজয় করতে হয়। খুবই ভালো, আপনার মানে কথা শুনে খুব ভালো লেগেছে, কারণ ব্যালেন্সও করতে হয়, তাই না? সব সময় কাজ 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 এরকম করলেও কিন্তু হয় না, একটা সময় গিয়ে খুব মাথা খুব হ্যাং হয়ে যায়। সো এই জন্য একটু ঘোরাফেরাও করা উচিত, তাই না? মনে করি। আচ্ছা, আপার কাছে চলে আসি, কত বছর ধরে আপনি শিক্ষকতা করছেন? মূলত আমি লেখাপড়া শেষ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ইংরেজি সাহিত্যে অনার্স মাস্টার্স করার পরে পিএইচডি করেছি আমি ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় থেকে। অধ্যাপনা করছি, পাশাপাশি লিখছি। আসলে লেখাটা শুরু হয়েছে আমার খুব ছোটবেলায়। লেখাটা আমার বাবার কাছ থেকে এসেছে। আমার বাবাও বহুভাষাবিদ বলা চলে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর পরে আমার বাবা দ্বিতীয় বহুভাষাবিদ। উনি 13টা ভাষা জানতেন এবং ট্রিপল গোল্ড মেডালিস্ট ছিলেন। আপনার বাবার নাম? আমার বাবা অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান খান। তো উনিও সাহিত্যে ছিলেন। উনি ছোটবেলা থেকেই আমাদেরকে টেবিলের উপর দাঁড় করিয়ে দিতেন, বিভিন্ন টপিকস দিতেন। ওনার বিভিন্ন অনুষ্ঠান হলে ওনার ডিপার্টমেন্টের নবীন বরণ এই ধরনের অনুষ্ঠানগুলোতে কবিতা লিখতে বলতেন যে তোমরা পড়বে। তো এই রকম করে করেই দেখা যাচ্ছে ছোটবেলা থেকেই টেলিভিশন, রেডিও এবং পত্রপত্রিকাগুলোতে লিখছি। আর শিক্ষকতার ব্যাপারটা হচ্ছে আমরা আসলে 4 ভাই বোন অধ্যাপক। আমার 4 ভাই বোন? হ্যাঁ, আমার একটা বোন আছে উইলস লিটল ফ্লাওয়ার কলেজের অধ্যাপক, আরেকটা বোন জগন্নাথের প্রফেসর, ও আছে ফার্মেসিতে, আমি আছি, আমার সবার ছোট ভাইটা আছে। বাহ, চমৎকার, মানে একদম শিক্ষকতায় ভরপুর, মানে পুরো একটা ফ্যামিলি, তাই না? খুবই ভালো। আপনাদের বাচ্চা কাচ্চাদেরকে খুব কড়া শাসনে রেখেছিলেন? না, আমি একেবারেই অন্যরকম, মানে আমি খুব স্বাধীন সত্তা নিয়ে বড় হয়েছি। বাবাকে দেখেছি খুব ছোটবেলা থেকে উনি আমাদের দেশ বিদেশ নিয়ে ঘুরতেন, যেটা ভালো লাগতো সেটা কিনে দিতেন, স্বাধীন সত্তাকে উনি মূল্যায়ন করতেন। ইভেন যে আমাদের যে অনুশীলনগুলো আছে ধর্মীয়, নামাজ রোজা, সেটা করাতেন, কিন্তু উনি আমাদের স্বাধীনতা দিতেন যে হ্যাঁ আমি তোমাকে এতটুকুন পর্যন্ত শিক্ষা দিয়ে দিয়েছি, তারপরে দেন ইউ ক্যান গো, লিমিটটা তুমি বুঝবে, কোথায় থামতে হবে, কোথায় তোমাকে আবার ব্যাক করতে হবে। তো এই স্বাধীনতাটা পেয়েছি যখন, এখন এসে আমি আমার নিজের সন্তানদের ক্ষেত্রেও এই স্বাধীনতা দিই যে তোমরা পড়বে, তোমাদের স্বাধীনতা তোমাদের হাতে, তোমরা বুঝবে যে তোমাদেরকে কোনটা করতে হবে। আর এখনকার বাচ্চারা তো আরো বেশি উন্নত, ওরা হচ্ছে ডিজিটালাইজড। হ্যাঁ, ওরা অনেক কিছু আগেই বুঝে যায় যেটা আমরা তখন বুঝতে পারিনি। হ্যাঁ, তখন তো আর মানে সবার হাতে হাতে মোবাইল বা এইভাবে কম্পিউটার, মানে ল্যাপটপ, হোয়াট এভার, টেকনোলজিক্যালি আমরা এত অ্যাডভান্স তো তখন ছিলাম না, তাই না? এটা বিগত কয়েক বছর ধরে অ্যাকচুয়ালি হয়ে আসছে। সো আপনার আদর্শ, আপনার বাবা প্রথমে? আমি প্রথমে বলবো যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আদর্শ। কারণ একটা মানুষের আমি যখন আদর্শ বলবো, তার মানে হচ্ছে গুণগত বা ব্যক্তিগত যে চরিত্রের যে বৈশিষ্ট্যগুলো থাকে, আপামর তাকে অনেক গুণগত মানের হতে হয়। আমরা মানুষ যেহেতু দোষে গুণে, আমাদের সবকিছু অনুসরণ করা বা অনুকরণ করার সম্ভব না, আমরা ভুল করি, অনিচ্ছাকৃতভাবেও ভুল করি। হ্যাঁ, আমার বাবা অবশ্যই আমার আদর্শ, কিন্তু প্রথম আদর্শ আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ ওনার সব কিছু টপ টু বটম আমাদের নির্ধারিত কোরআন থেকে উনি যা পেয়েছেন তার ব্যাখ্যা হিসেবে উনি সেইভাবে নিজেকে তৈরি করেছেন। ওনার ক্ষেত্রে আমরা কোনো ভুল পাই না। সেই জন্য আমরা একটা মানুষকে যখন গড়বো নিজেকে, তখন কিন্তু অনেকগুলো আদর্শের ব্যাপারটা থাকে যেটা আমি মেনটেন করতে পারি না অনেক সময় চাইলেও, কিন্তু ওনার ভিতর সেগুলো ছিল। তো আদর্শ হিসেবে মহান এবং একমাত্রই পুরুষ বলবো আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে অবশ্যই আমার বাবা, কারণ আমার বাবা অনেক ভাষা শেখাতেন আমাদেরকে। আমি যখন ক্লাস 6-এ পড়ি, উনি তখন ওনার মানে অনার্সে পড়া 3টা লিটারেচারের বই শেক্সপিয়ারের উনি আমার হাতে তুলে দিলেন যে আমি চাই যে তুমি ইংরেজি সাহিত্যে পড়বে। তো আমার সেটা মনে আছে এবং বইগুলো আমি এখনো কালেক্ট করে রেখেছি। আচ্ছা, আমার বাবা নেই বেঁচেন, কিন্তু আমি সেই বইগুলো রেখেছি। তো এটা ভালো লাগে যে বাবা যেটা চেয়েছিলেন আমি হয়তো সেখানে কিছুটা হলেও টাচ করতে পেরেছি। একদম একদম। পরিবারের বাইরে, হ্যাঁ, মানে
অনেকের সাথে তো পরিচয় হয়েছে, হচ্ছে, হবে। সো এরকম একদম ছোটবেলা থেকে আমি একটু শুনতে চাই, যখন স্কুলে যাচ্ছেন বা কলেজে যাচ্ছেন বা ইউনিভার্সিটি যাচ্ছেন, তখন কেউ না কেউ, কোনো না কোনো টিচার তো নিশ্চয়ই আদর্শের কাতারে পড়ে, তাই না? একটু শুনি। আমি আসলে খুব গর্বিত, আমার একটা গর্বের জায়গা আছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বড় হয়েছি। আমার বাবা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, ক্যাম্পাসে ফুলার রোডে বড় হয়েছি। এবং আমার জীবনের সবচেয়ে বড় পাওয়াটা হচ্ছে মানে বিশ্বের যত জ্ঞানী গুণীজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মধ্যেই বেড়ে উঠেছি, তাদের স্নেহ, আদর, ভালোবাসা। তাহলে কাকে রেখে কাকে ছাড়বো? সবাই কিন্তু আমার আদর্শ। হ্যাঁ, ওনাদের মানে দেখতে দেখতে বড় হয়েছি, ওনাদের চারণ ভূমিটাতে বড় হয়েছি। আমি এখনো ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইসি কমিটির মেম্বার, এখানে আছি। তো ওখানে আমাকে যেতে হয়, ছাত্রদেরকে বৃত্তি দিতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বছর 600 জন, এক বছর 800 জন, ওদেরকে নিয়ে কাজ করি, ওদের মেন্টর হিসেবে কাজ করি, ওদেরকে বিভিন্ন মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করি, ওদেরকে আমরা ঢাকার বাইরে পাঠাই, যার যার এলাকায় পাঠাই, যে 4টা বা 5টা টপিকস দিয়ে দেই, যে বয়স্ক শিক্ষা, নারীর অল্প বয়সে বিবাহ রোধ, এই ধরনের, বা এই মানুষের যখন অসহায় হয়ে যায় তাকে সাহায্য করা। আমরা কয়েকটা টপিকস দিয়ে মাদককে না বলুন, এই ধরনের টপিকসগুলো দিয়ে আমরা ওদেরকে ঢাকার বাইরে যার যার এলাকায় পাঠাই। তো এরা আবার ওখানে কাজ করে ছাত্রদের নিয়ে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, মাদ্রাসায় মহিলাদের নিয়ে আবার আমাদের এসে রিপোর্ট দেয়। তো ওদেরকে এই যে জনসংযোগটা করে দিতে পারছি, ওরা যে একটা শিক্ষা স্তরে গিয়েই আরেকজনকে শিখাতে পারছে বা মানবিক বা সচেতনতার জায়গাটায় সে পৌঁছে যাচ্ছে, এই জায়গাটায় মেন্টর হিসেবে থেকে একটু শান্তি পাচ্ছি। আর আমি অনেক কিছু করি, পাশাপাশি আমি মানবাধিকার সংস্থায় আছি, বেশ কয়েকটা মানবাধিকার সংস্থায় আমি উপদেষ্টা হিসেবে আছি, ইনার হুইলে আছি, বাংলাদেশ নারী লেখক সোসাইটিতে আছি, আরো অনেক কিছুতে, এই লেখকদের মধ্যেই অনেকগুলো সোসাইটিতে আমি আছি। আর দেশে বিদেশে আমি ভ্রমণ করি, সাহিত্যিক হিসেবে আমন্ত্রিত অতিথি হয়ে যাই। আসাম গিয়েছি, দিল্লি গিয়েছি, কলকাতায় গিয়েছি, শান্তিনিকেতন গিয়েছি, জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে অতিথি হয়ে গিয়েছি, এবং বেশ অনেকগুলো পদকও আপনার তো অনেকগুলো উপন্যাস তাহলে আছে। আমি মূলত আসলে উপন্যাসে এখনো প্রকাশ করিনি, আমি আসলে কবি। লেখালেখির ক্ষেত্রে আমি কবিতাকে আসল হিসেবে ধরেছি, পাশাপাশি আমি ভ্রমণ গদ্য লিখেছি। এবারে যেমন মস্কো টু সেন্ট পিটার্সবার্গ ভ্রমণ গদ্যটা অনন্যা প্রকাশনী থেকে বেস্টসেলার হয়েছে। আর নেক্সট আপকামিং যে দুটো বই আসবে, সে দুটো হচ্ছে, একটা হচ্ছে ইংল্যান্ডের ভ্রমণ কাহিনী, আর একটা হচ্ছে থাইল্যান্ডের ভ্রমণ কাহিনী। ভ্রমণ কাহিনী কিন্তু পড়তে খুব আরাম লাগে। আমি পড়তাম, হুমায়ুন আহমেদের গুলাই বেশি পড়া হতো। উনি এত সুন্দর করে লিখেন, মানে মনে হয় কি ওই যে থাকে না, কঠিন ভাষা ব্যবহার না করে সুন্দর করে এমন ভাবে লিখতেন যে একদম কানেক্ট করা যায়, যে আমি মনে হয় যাচ্ছি, আমি মনে হয় উনার এই যে জার্নিতে আছি সাথে, তাই না? খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। আপনার কাছে আসি আবারও, এই যে রন্ধন শিল্পী হয়ে ওঠার তো পিছনে নিশ্চয় একটা গল্প আছে। আপনি বললেন ছোটবেলা থেকেই আপনার ভালো লাগে। আপনার মায়ের কথা তো বললেন, তার বাইরে, পরিবারের বাইরে এমন কে আছে? যেমন আমাদের অনেক অনেক মানে রন্ধন শিল্পী আছেন, সিদ্দিকা কবির, কবির। সো উনার রান্না বা সবকিছু, উনার বই আমার কাছেও আছে। আমার কাছেও আছে। এবং উনার সাথে সবার কাছেই মনে হয় দেখা হওয়ার, মানে দেখা করার সুযোগ হয়েছিল একটা প্রোগ্রামে। খুবই মানে সাধারণ একজন মানুষ ছিলেন উনি। সো এরকম কেউ কি আছে নাকি? হ্যাঁ, অবশ্যই এরকম আছে। আসলে মেন্টর যদি বলি তাহলে মানে অনেকেই আছে যাদের কাছে শিখেছি, অনেক ভালো ভালো ইনস্ট্রাক্টরদের কাছে। বাট মেন্টর বলতে গেলে আমি মানে একজনকে বলতে চাই, তাকে আসলে থ্যাঙ্কস না দিলেই হয় না, কারণ তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। সে হচ্ছে গিয়ে আমাদের মানে সবারই মানে কি বলবো, যারা এই প্রফেশনে আছে তাকে চিনবে। সে হচ্ছে গিয়ে আফরিন আপু, ফারজানা আফরিন ওনার নাম। উনি আসলে একজন ভালো টিচার, আমি বলবো যে উনি একজন গার্ডিয়ান এঞ্জেল, কারণ উনি সব ব্যাপারে আমাদেরকে অনেক হেল্প করে। শুধু উনি একজন ভালো ইনস্ট্রাক্টরই না, সাথে হচ্ছে কে কোন লাইনে যাবে, কারো কোনো প্রবলেম হলে কিংবা কোনটার পরে কোনটা শিখবে, এইসব আমি আসলে আপুকে দেখেই মুগ্ধ হয়ে আমার এই লাইনে আসা। ফার্স্টে তো শিখেছি, বাট শিখতে যখন অনেক
একটা পথ চলে গিয়েছে, পরে মনে হলো যে না আমিও তাহলে একটু করি, কিন্তু ইন্সপায়ার ওনাকে দিয়েই হয়েছি। হ্যাঁ, কারণ হচ্ছে ওনার কাজগুলো এত সুন্দর। তারপরে এখন হচ্ছে কি আরেকজন শেফ আছে, উনিও অনেক ভালো করছেন, সুমি ম্যাম। হ্যাঁ সুমি আপু, ওনাকেও হচ্ছে কি হ্যাঁ ম্যাম, উনিও অনেক ভালো, ওনাকে দেখে অনেক ইন্সপায়ার হই, কারণ উনি যেভাবে অ্যাক্টিভ মাশাআল্লাহ, এবং যেভাবে দৌড়ায় দৌড়ায় সব কাজগুলো করে এত কিউট মাশাআল্লাহ। এক্স্যাক্টলি, আমরা আরো শুনবো একটা ছোট্ট বিরতির পরে। জি, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। আমাদের আড্ডা কিন্তু অলরেডি জমে গেছে। আপনারা যারা আমাদের সাথে আড্ডা দিতে চান তাড়াতাড়ি জুমে চলে আসুন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আপুর কাছে আবারও যাই, বলছিলেন আপনি আপনার আদর্শের কথা রান্নার ব্যাপার, আর একটু শুনি। সুমি আপুর কথা বলছিলেন। জি, সুমি ম্যামের কথা আসলে যতই বলবো কম হয়ে যাবে, কারণ ওনাকে দেখে আসলে অনেক কিছু শেখার আছে, যে কিভাবে উনি মানে সব থেকে বেশি ওনার যেটা ভালো লাগে যে উনি অনেক অ্যাক্টিভ, এবং ওনার কাজগুলো এত মানে সিম্পলের মধ্যে খুবই দ্রুতভাবে করে। আমার এই জিনিসগুলো আসলে খুবই ভালো লাগে, কারণ এই প্রফেশনে আসলে স্লো হলে হবে না, আপনাকে অনেক ফাস্ট হতে হবে। তো ম্যামের আমি এই জিনিসটা ফলো করি যে কিভাবে দ্রুত দ্রুত কাজ করা যায়। হ্যাঁ, এইটা আসলে কারো কাছ থেকে শিখতে পারলে তো খুবই ভালো। সুমি আপু সবসময় অনেক ফাস্ট। এরকম অনেক রন্ধন শিল্পী আছে যারা খুব সুন্দর করে গুছিয়ে এবং খুব তাড়াতাড়ি কাজ করে অল্প সময়ের মধ্যে মানে খুবই জাদুকরি একটা জিনিস বানিয়ে, তাই না? এমন এরকমই হতে হচ্ছে। হ্যাঁ, এরকমই হতে হচ্ছে। আপনার ক্ষেত্রেও দেখেন যে আপনার সবসময় হয়তো বা মাথায় থাকে যে স্টুডেন্টদেরকে কিভাবে আপনি অ্যাক্টিভ রাখবেন, তাই না? এগুলোও নিশ্চয়ই মানে আপনার কোনো শিক্ষকের কাছ থেকে হয়তো বা দেখেছেন, অভিজ্ঞতা। হ্যাঁ, একটু শুনতে চাই। অবশ্যই, অভিজ্ঞতার তো কোনো শেষ নেই, এবং আমরা মনে হয় আমৃত্যু অভিজ্ঞতা নিয়েই চলি, এবং অভিজ্ঞতা থেকেই আমাদের ভুলগুলো শুধরে ফেলি। যেটা হয়েছে, হ্যাঁ, ছাত্রদের সাথে অবশ্যই শিক্ষকের যে একটা সম্পর্ক, সেটা একটা মনোজগতের একটা ব্যাপার থাকে। অনেক ছাত্রই শিক্ষককে ফলো করে, সেক্ষেত্রে শিক্ষককে অনেক সচেতন হয়ে ছাত্রদেরকে শেখাতে হয় যে আমার ভালো জিনিসগুলো যাতে তারা নেয়, ইন্সপায়ার্ড হয়। বাট আমার দোষ থাকতে পারে, অজান্তে অনেক সময় হয়ে যায়, সেটা যাতে ওরা নিতে না পারে। আসলে আমি বলবো যে প্রথমতই ইতিবাচক ভূমিকা নিতে হবে। একটা শিক্ষক ছাত্রের যে সম্পর্ক, সেখানে আসবে অনেক কিছু, তবে মৌলিক বা গুণগত যে বৈশিষ্ট্যগুলো এবং চারিত্রিক বৈশিষ্ট্যগুলো থেকে ছাত্রকে মোটিভেটেড করতে হবে, সে যাতে একটা আদর্শ মানুষ হয়ে তৈরি হতে পারে। সেই জন্য প্রথমত আমি বলবো সৎ এবং সাহসী একজন মানুষ হতে হবে। তারপরে হচ্ছে যে তাকে দক্ষ হতে হবে। এখন যুগটা আসলে এত বেশি কি বলবো, খুব ছোট হয়ে আসছে পৃথিবীটা, আমাদের হাতের মুঠোয় সব কিছু। ছাত্ররা কিন্তু কি বলবো ডিসেন্ট্রালাইজড হয়ে যায়, ডিমোরালাইজড হয়ে যায়। কারণ কি এখন আপনার যে ডিভাইসটা অনেক, হ্যাঁ, ডিভাইসটার ভেতরে এত কিছু, সেটাকে ইউটিলাইজ করার ভেতরেই একটা মানুষ নিজেকে প্রপারলি নিতে পারবে। কে ভালো জিনিসটা নিতে পারবে, কে খারাপ জিনিসটা নিতে পারবে, এটাকে পরিবারের যেমন একটা ভূমিকা আছে, মা বাবা যেমন বন্ধু সুলভ থাকতে হবে, তাকে গাইড দিতে হবে। আমি অ্যাজ এ সন্তান বা শিক্ষক যেভাবেই বলি, ছাত্রকে এটা দুভাবে হতে পারে। মোরাল ভ্যালুটা আসলে তৈরি করে দিতে হয় প্রথমত পরিবার থেকে, দ্বিতীয়ত শিক্ষাক্ষেত্র থেকে। তো প্রথমের ভূমিকাটাও কিন্তু কম নয়। আমাদের আপুরা যুক্ত হয়ে গিয়েছেন, অনেক অনেক শুভকামনা আপুদেরকে। সবার ঘরেই সন্তান আছে, সবাই যারা শিক্ষকতা করছে তাদেরও ছাত্রছাত্রী আছে। তো আজকের অনুষ্ঠানটার বিষয়টা চমৎকার। আমি একটা কথা বলি, আপু যে বললো যে মোবাইলের ব্যাপারটা, এটা আমি কি করি, আমার বাচ্চা দুটোই ছোট, একটা 6 বছর একটা 3 বছর। আমি যখন বাসায় কোনো কাজ করি কিংবা কোনো অর্ডারের কাজ করি, তখন আমি ওদেরকে কি করি, ফন্ডেন্ট, গাম পেস্ট, যেগুলো আর কি অ্যাডভান্স কাজগুলা, আমি ওদেরকে একটু ছোট ছোট টুলস দিয়ে বসায় দিই। ওরা খুব সুন্দর করে ওইটা বানায়, এবং বানাতে মানে এটা ট্রাস্ট মি, আমার মেয়ে 6 বছরের একটা বাচ্চা, সে এত সুন্দর করে একটা কেক ফিনিশিং দেয়। আমার কোনো অর্ডারের কাজ আসলে তাকে জাস্ট আমি ক্রিমটা দিয়ে দিই, সে ক্রিম বানায়, সে নিজেই হচ্ছে ফিনিশিং করছে। তো এই যে টাইমগুলো, সে হচ্ছে গিয়ে টাইমটাকে ইউজ করছে, এবং তার এখন থেকে কাজের প্রতি একটা মানে ক্রিয়েটিভিটি বিল্ড হচ্ছে, এবং সে বুঝতে পারছে যে ঠিক আছে আমার মোবাইলে টাইম না দিয়ে আমি হচ্ছে কি আমি এই কাজটা শিখি, মানে ইন্টারেস্ট হচ্ছে তার। তো এই ব্যাপারটা প্রতিটা বাবা মার আসলে উচিত, হ্যাঁ, যে মোবাইলটা হাতে না ধরায় দিয়ে ওদেরকে কাজ যেমন ক্লে দিয়ে
দিয়ে দেওয়া কিংবা এরকম ছোট ছোট জিনিস যেগুলো দিয়ে ওরা আর কি অ্যাক্টিভিটি করতে পারে এরকম ধরায় দেওয়া উচিত আমার মনে হয়। দেখি বাইরের দেশগুলোতে শিক্ষা ব্যবস্থাটা মূলত এরকমই, যে ও খেলতে খেলতে শিখছে। হ্যাঁ, এবং ক্লের কথা বলছেন না, এটা দিয়ে কিন্তু অনেক কিছু বানানো যায়, বড়রাও কিন্তু করে অনেক, মানে মানে শোপিস এই সে অনেক কিছু কিন্তু করা যায়। আপনি যে কাজটা করছেন আপনার বাচ্চার সাথে খুবই ভালো করছেন। আমার মেয়ে যে সুগার আর্টগুলা বানায়, মানে গাম পেস্টের ফ্লাওয়ারগুলা কেকের জন্য এত সুন্দর হয়, আমি নিজেই মাঝে মাঝে, ও আমাকে ইভেন কালার সাজেস্ট করে যে মা এটার সাথে এই কালারটা করলে জিনিসটা অনেক সুন্দর ফুটবে। তো আমি মনে করি যে এটা প্রত্যেকটা মারই যারা আছে, হোম বেকার আছে, তারা অ্যাটলিস্ট মনে করেন যে এরকম মোবাইল না দিয়ে পাশে বসায় রেখে বাচ্চাদের, মানে এটা ওদের জন্য অনেক ইমপ্রুভ হবে ওদের জন্য। আমি একটু জুমের বন্ধুদের কাছে চলে যাই। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি, খুব ভালো লাগছে আপনাদেরকে দেখে। এবং আজকের টপিকটা নিয়ে আসলে আমরা যে আড্ডাটা দিব আপনাদের কাছ থেকেও অনেক কিছুই শুনতে পারবো, জানতে পারবো। প্রথমে শানু আপার কাছে চলে যাই। শানু আপা, আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, খুব ভালো। আচ্ছা শানু আপা, আপনি বলেন আপনার আদর্শ কে? পরিবার থেকে একজন তো অবশ্যই আছে, হ্যাঁ, পরিবারের বাইরে এমন কে আছে যাকে আপনি ফলো করে আসলে অনেক কিছু শিখেছেন? ছোট্ট করে বলবেন, সবাই কথা বলবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি পরিবারের বাইরে আমার এক আপু ছিল ঢাকাতে আর কি, আমরা যখন কোয়ার্টারে ছিলাম নতুন এয়ারপোর্টে, সেইখানে আমাদের আশা আপু ছিল, নাম ছিল তার আশা। তো মানে সে ধরেন মানে তার কাজে কর্মে কথায় চলাফেরায় মানে সবকিছুতে মানে আমি একদম মুগ্ধ হয়ে যেতাম। সে ধরেন একটা পিকনিক করতেছে, কিন্তু পিকনিকের ভিতরে সব অনেক কিন্তু ব্যস্ততা, অনেক কাজ থাকে, তারপর কিন্তু কে খাইলো কে পাইলো কে পাইলো না, মানে সমান বন্টন করা, তারপরে মানে না ঠগাইয়া সবাই যেন জিনিস পায়, মানে এইভাবে করে করে মানে তার প্রত্যেকটা কাজ মানে সে সবার দিক খেয়াল রাখতো। মানে কেউ একদম বেশি নিয়ে যাবে খাবে সেরকম না, বাট কেউ যে পাবে মানে না খুব সেটা না, অর্গানাইজড, খুবই অর্গানাইজড ছিলেন। হ্যাঁ খুব সর্বদিকে। তারপরে মানে একটা ধরুন আছে একটু বেঁচে আছে আর কি, সেইটাও সে সবার মধ্যে সমান বন্টন করে সে দিয়ে দেবে। মানে সে যে ঘরে নিয়ে যাবে এরকম না, কেউ একজন নিতে চাইলে খবরদার কেউ ধরবা না, এটা সবাই পাবে, সবাই ঘরে। মানে ওইখান থেকে ওনার দেখে আমি অনেক কিছু শিখছি, আমার ভালো লাগতো যে কিভাবে এত মানুষ এত ভালো হয়। ঠিক আছে, ওনার মানে অনেক বছর আগে ওনার সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি ছোটবেলায় ওনাকে খুব ফলো করতাম, ওনাকে খুব দেখতাম, ওনার এইটা আমার খুব ভালো লাগে। তারপর আমার মেয়েও মানে একদম ওই রকম, আমার মেয়েও মানে একদম পরিষ্কার মন পরিষ্কার মাইন্ড, মানে সে সবকিছু মানে এরকম পরিষ্কার মনে করে। একটা জিনিস যদি তাকে দেওয়া হয় সে নিজের জন্য রাখে না, সে কিভাবে তিনজনের বা চারজন থাকলে সমান ভাগে ভাগ করে দিতে। এইটা এই প্র্যাকটিসটা খুব ভালো, এই প্র্যাকটিসটা খুবই ভালো। নিশ্চয় আপনার মেয়ে আপনার কাছ থেকে শিখেছে বা ছোটবেলা থেকে দেখে আসছে, তাই না আপা? অবশ্যই। এই যে ধন্যবাদ আপা, ধন্যবাদ। এই যে এরকম একটা প্র্যাকটিস আপনি যেটা বলছেন, বাচ্চাদেরকে কোনো কাজে ইনভলভ করানো, হ্যাঁ, মাকে আগে তো ওরা মাকেই ফলো করে, এটা কিন্তু সত্যি কথা, কারণ মাকে বেশিরভাগ সময় পাচ্ছে। ঘরে যদি মা কাজও করেন তাহলেও তো মায়ের আশেপাশেই থাকছে, তাই না? সো এই যে প্র্যাকটিসটা আপনি যেটা করছেন, এটা মানে কি বলবো, মানে স্যালিউট আপনাকে। মোবাইল জিনিসটা বাচ্চাদের জন্য সব দিক থেকে খারাপ, সব দিক থেকে, ব্রেনের জন্যও খারাপ, তাই না? সো আপনার মেয়ে হয়তো বড় হয়ে কখনো বলবে, কখনো হয়তো সেও আসবে লেডিস ক্লাবে, এসে বলবে আমার মা আমার আদর্শ, এরকম সময় আসতেও পারে, হু নোজ। আর এই যে শানু আপা যেটা বলছেন যে একদম সমান করে ভাগ করে দিচ্ছে উনার মেয়ে, হ্যাঁ, বা তিনজনের মধ্যে সুন্দর করে ভাগ করে দিচ্ছে, এই ব্যাপারটাও খুব ইম্পর্টেন্ট। অবশ্যই, তাই না? এটা কিন্তু আসলে আদর্শ বোধটা তৈরি হচ্ছে। আপনি মানে আমি এরকম অনেক দেখেছি যে বাসায় হয়তো কয়েকজন বাচ্চা, তার মধ্যে একজন হয়তো কিছু একটা খাচ্ছে বা অন্যদেরকে শেয়ার করছে না। এই যে শেয়ারিং না করাটা, এইটা তো নিজে একা শিখে নাই, তাই না? আশপাশ থেকে দেখেই কিন্তু শিখছে। সো তার আস্তে আস্তে ওই যে তার আদর্শিক যে ব্যাপারটা, ওটাও কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে যদি ঠিকঠাক ভাবে না শিখে, তাই না? সো আমি আবারও একটু জুমে চলে যাই। নেলি আপা,
নেলি আপা শুনছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ আপা। আপনার কাছ থেকে একটু শুনি, আপনার আদর্শ কে? আসলে আমার আদর্শ হচ্ছে প্রথমে তো আমাদের মহানবী, অবশ্যই উনি মহামানব একজন। ওনার আদর্শ তো আমাদের সবাইকে অনুসরণ করতে হবে। তারপর হচ্ছে আমার বাবা কিন্তু একজন ব্যবসায়ী ছিলেন, কিন্তু ওনার সবকিছু ছিল একদম টাইম টু টাইম। বাহ। মানে ছেলে মেয়ে সবার ব্যাপারে মানে এদিক থেকে একদম হতো না। আচ্ছা। উনি সবকিছু খুব মেনটেন করে চলতেন আমার বাবা। ওনাকে দেখে শিখেছি। তারপর আবার মা তো বেঁচে নেই পৃথিবীতে। আর একজন কথা না বললে হয় না, আমার একজন টিচার ছিলেন, উনিও মারা গেছেন গত বছর। ওনাকে যখনই দেখতাম তখনই চিন্তা করতাম যে ওনার মতো যদি হতে পারতাম। খুব হেল্পফুল ছিল আমাদের ওই টিচার। মানে আমি ইংলিশে একটু দুর্বল ছিলাম, উনি তখন আমাকে সব নিজ থেকে আমাকে মানে নিজে থেকে আমাকে সবকিছু হেল্প করতে হবে। এমন সময় ছিল যে উনি আমাকে বলতেন যে আমার বাসায় এসো তুমি, যে তোমাকে আমি হেল্প করবো। উনি খুব হেল্পফুল ছিল আমার ওই টিচার। সব দিক দিয়ে খুবই সাহায্য করতেন সবাইকে। তো ওনাকে দেখে শিখতাম যে আসলে একজন টিচার বোধহয় হওয়া যায়। হ্যাঁ, উনি আমার খুব আদর্শ পছন্দ করতাম ওনাকে আমি। উনি মারা গেছেন বছর। আচ্ছা, কিন্তু উনার শেখানো অনেক কিছু আপনি এখনো নিজের মধ্যে রেখেছেন, তাই না? এবং অন্যদের শেখাচ্ছেন। বা চমৎকার চমৎকার। আরো অনেক আপুরা চলে আসছেন, আমরা আড্ডা দিব একটা বিরতির পরে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, যাচ্ছি আর এক্ষুনি ফিরছি, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম আমাদের আড্ডায়। আড্ডা অনেক জমে গেছে অলরেডি, আমাদের সব বন্ধুরা জয়েন করে ফেলেছেন। আপনারা যারা জয়েন হতে চান তাড়াতাড়ি জুমে চলে আসুন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আমি জুমে যাব, কিন্তু আপুর সাথে আবার একটু কথা বলি। এই যে আমি শুরুতেই বলেছিলাম যে আমার আদর্শ আসলে বেশিরভাগ ক্ষেত্রে আমি নিজে, হ্যাঁ, তারপরে অবশ্যই অনেকেই আছে, কিন্তু আমি এখন এই পর্যায়ে যে আসতে পেরেছি, সো আমার আদর্শ আমি নিজের অনেক ভুল থেকে অনেক কিছু শিখেছি। ওই যে হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু, হ্যাঁ, এই ব্যাপারটা কিন্তু বেশিরভাগ সময় আমরা নিজেদের ভুল থেকেই শিখি, তাই না? সো আপা, আপনার কাছ থেকেও জানতে চাই, নিজেকে কোন কোন পর্যায়ে কোন কোন জায়গায় আদর্শ মানেন, একটু শুনি। নিশ্চয়ই পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের পছন্দটা বা আদর্শের জায়গাটা পরিবর্তিত হয়। ছোটবেলাটা একটা হয় যে অন্যকে দেখে, পরিবার থেকে দেখে, পরবর্তীতে শিক্ষকদের দেখে, এরও পরে কর্মস্থলে সহকর্মীদের থেকে, এরও পরে আন্তর্জাতিক ক্ষেত্রে অনেকের কাছ থেকেই শেখা যায়। শেষ নাই, আমরা আমিও ঠেকে ঠেকে শিখেছি। নিজের ভুলগুলোকে শুধরে নিয়ে একটা সময়ে আমিও নিজেকে আদর্শই ভাবি যে কেউ আমাকে অনুসরণ করুক, কেউ আমার ভালো দিকটা নিক। সন্তানরা তো নিবেই, তার বাইরেও আমি একজন নারী, আমি ঘরে বাইরে এত কাজ করি, আমার সেই কাজের জায়গাটাকে কোনোটা যদি ভালো হয় সেই জিনিসটা অন্যরা ফলো করুক, অবশ্যই আমি চাই। আমি একটা ব্যাপারে খুব সচেতন যে আমি মিথ্যা কথা বলাটা পছন্দ করি না, এবং আমি মনে করি যে আদর্শ হিসেবে নিজেকে জায়গাটায় একটা তৈরি করতে গেলে এই জায়গাটা খুব বড় দরকার। সততা বা মিথ্যা না বলা খুবই ইম্পর্টেন্ট। যে কোনো কাজের ক্ষেত্রেই আমাকে নিয়মানুবর্তী হতে হবে, এটা আমি খুব মানি। আরেকটা বিষয় হচ্ছে যে বন্ধু বৎসল, মানে আমি সব মানুষকেই, সর্বস্তরের, কে শিক্ষিত কে অশিক্ষিত, কে মানে আমার সমপর্যায়ের না, বা কে বুয়া, কে, আমি সব মানুষকেই না অন্যরকম, মানে আল্লাহর তরফ থেকে সে এসেছে দুনিয়াতে, তারও একটা জায়গা আছে। কোনো কাজই ছোট কাজ না। যে আমার রাস্তাটা পরিষ্কার করে তার কাজটা অনেক বড়। একদিন যদি রাস্তাটা পরিষ্কার না থাকে, আমাদের রাস্তার মানে দেশটাই নষ্ট হয়ে যাবে। তো প্রত্যেকের ক্ষুদ্র ক্ষুদ্র কাজ নিয়েই কিন্তু একটি বড় সমষ্টি তৈরি হয়। সেই ক্ষেত্রে সবার অবদান আছে, প্রত্যেকটা মানুষ। আমরা অনেকেই বলি যে হ্যাঁ তুমি তো ঘরে বসে বসে রান্না করো, আর কিছু করো, কিন্তু এই জায়গাটাকে বদলে দিলে, একজন পুরুষকে যদি একদিন বলে দেওয়া হয় যে আজকে আমি রান্না করব না, বা আমি আজকে বাচ্চাদের স্কুলে নিয়ে আজকে আমি ঘর গোছাবো না, কিচ্ছু করব না, তখন কিন্তু 12টা বেজে যাবে। কারণ একটা পুরুষ সে বাইরে যতটা পারে ঘরে এসে কিছুই পারে না। তো সেই ক্ষেত্রে নারীর কাজকে আমি খুব মূল্যায়ন করি। আর আমি এই ক্ষেত্রে আমি একটু অ্যাড করতে চাই, ইদানিং আমি মানে আমার নিজের হাজবেন্ড সহ এমন অনেক পুরুষ আসলে দেখেছি যারা খুব হেল্পফুল হয়, এবং বাইরে যতটুকু করছে বিভিন্ন ধরনের কাজ, বাসায় এসে যদি দেখে যে ওয়াইফ একটু কাজে অনেকটুকু
ব্যস্ত, হ্যাঁ, বা tired তখন হয়ে কিন্তু যাচ্ছে। অনেকটুকু হেল্প করছে। এটা কিন্তু আমাদের যেমন দেশে তৈরি আমার- হচ্ছে। হ্যাঁ, আমার হাজবেন্ডের কথা যদি বলি আমি, ও তো হচ্ছে ইন্টারন্যাশনালি ফ্লাইট করতো। তো দেখা গেছে 2 দিন 3 দিন পরে যখন বাসায় আসতো, আসার পরে জাস্ট ও শাওয়ারটা নিত, নেওয়ার পরে হচ্ছে আমার বেবি ছিল কলিক বেবি, ও সারা রাত ঘুমাতো না, 9টা থেকে 11টা পর্যন্ত ও ঘুমাইতো। তো ও কি করতো, এসে বলে না যে চিলের মতন করে ছোবল দেয়, ঠিক ওইভাবে আমার বাচ্চাটাকে নিয়ে ও অন্য রুমে চলে যেত এবং আমাকে বলতো তুমি ঘুমাও, যতক্ষণ পারো তুমি ঘুমাও, তুমি রেস্ট নাও, কারণ সিজারের পরে বেবি। তো না, আজকালকার ছেলেরা এরকম আমি দেখেছি, আমার বাবাকেও দেখেছি আমি, আমার মাকে খুবই হেল্প করতে। আমার বাবা যতই বিজি থাকতো বাইরে, তারপর বাসায় আসার পরে মাকে হেল্প করা, আমাদেরকে হেল্প করা, কি খাবো না খাবো, কি করবো না করবো, এগুলা করছে। হ্যাঁ, সো আমার কথা হচ্ছে আসলে মেন্টালিটি আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, তাই না আপা? যেটা অনেক আগে থেকেই আমরা দেখি যে ইউরোপ আমেরিকা হয়েছে, যার ওটা যার তার এখন তার আস্তে আস্তে কাজগুলো কিন্তু ভাগ ভাগ। আমরা যখনই দেশের বাইরে যাই, হাজবেন্ড হয়তো থালাবাটি ধুচ্ছে বা হাঁড়ি পাতিলগুলো কারণ মাজছে, দেখছে ওয়াইফ আসলে রান্না উপায় নাই, করছে। হ্যাঁ, উপায় নাই। সব কাজগুলো, বাগানের ক্ষেত্রেও কেউ হয়তো পানি দিচ্ছে, কেউ হয়তো ফসলগুলো তুলছে, সব কাজগুলোই যৌথভাবে পরিবারের সবাই করে, যেটা আমাদের দেশে কালচারটা এখন তৈরি হচ্ছে। এটা না হলে আসলে জীবনটা সুন্দর হবে না। আমাদের জীবনকে আসলে যত জটিলতা মুক্ত করা যায়, এই আদর্শগুলো আমাদের ভেতরে আসলে প্রতিস্থাপন করতে হবে। ওই যে ছোট্ট ছোট্ট বিষয়গুলো, যে একটু সৎ থাকা, সত্য কথা বলা, বন্ধুবৎসল আর হওয়া, হচ্ছে অন্যকে মূল্যায়ন করা। হ্যাঁ, মনুষ্যত্ববোধ আপা মনুষ্যত্ববোধ অবশ্যই অনেক বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি। মানে পৃথিবীতে অনেক রকম প্রাণী আছে, তাই না? সব প্রাণীদের বাঁচার অধিকার আছে, একদম একদম। সব সব প্রাণীদের বাঁচার অধিকার আছে, যেটা হচ্ছে গত 1-2 দিন আগে, হ্যাঁ, জাপান গার্ডেন সিটির একটা ইনসিডেন্ট মানে আমাকে এখনো পর্যন্ত নর্মাল হতে দিচ্ছে না। ব্যাপারটা হচ্ছে কিছু কুকুর বিড়ালকে বিষ খাইয়ে, খাবারের সাথে মেরে ফেলা বিষ হচ্ছে। খাইয়ে মেরে ফেলেছে। এই অধিকার কি কোনো মানুষের আছে? কখনো না। যেমন আজকে আপু আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমার বিল্ডিং এর নিচে হচ্ছে আগুন লাগছে, তো সবাই বেল দিয়ে হুড়োহুড়ি, 36টা ফ্ল্যাট বিল্ডিং এর মধ্যে, সবাই দৌড়াদৌড়ি করতেছে। আমার 2টা বিড়াল আছে পার্সিয়ান, আমি আর আমার ভাই ওই 2টাকে পালি। তো আমি হচ্ছে কি, মানুষ সবাই দৌড়ায় যাচ্ছে, আমি হচ্ছে কি আমার বিড়াল লাগে না, নিচে হ্যাঁ, নিচে দারোয়ানকে বলতেছে যে মানুষ বাঁচে না, তোমরা বিড়ালের চিন্তায় আসছো, বাট ওদেরকে মায়া করতে হবে, কারণ ওরা তো আমাদেরই একটা পার্ট, তো ফ্যামিলি। এটা আসলে আমি টপিকের বাইরে বললাম, কেন বললাম মানে এই ব্যাপারটা না আসলে নেওয়া যাচ্ছে না। মানে কেন, মানে এটা তো আসলেই তো খুনি, তাই না? অবশ্যই। কেন অন্য প্রাণীকে বিষ খাইয়ে মেরে ফেলতে হবে? কারণ প্রত্যেকটা প্রাণীরই কিন্তু এই জীব বৈচিত্র্যে অবদান আছে। এই জন্য আমি একেবারে বললাম প্রকৃতিকে সুন্দর মনুষ্যত্ববোধ। করার জন্য মানুষ যেমন দরকার, প্রত্যেকটা জায়গায় জায়গায় সেই প্রাণীটার অবদান আছে, তাকে একদম, থাকতে হবে, একদম। বাঁচতে হবে। আমি একটু আবারও জুমে চলে যাই। সুরমা আপা, শুভ সন্ধ্যা আপু। শুভ সন্ধ্যা। আপনার কাছ থেকে একদম জানতে চাই ডিরেক্ট যে আপনার আদর্শকে বলেন। আসলে আপু আমার আদর্শ হচ্ছে আমার পরিবার, আমার বাবা মা প্রথমেই বলি। আর আমি তো প্রথমে তো আদর্শ হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমার বাবা আদর্শ আমার চলার পথে, এখনকার চলার পথে। আচ্ছা, ওনারই দেখতাম খুব সময়ানুবর্তিতা ছিলেন, খুব ভোরবেলা উঠতেন, উঠে কোরআন তেলাওয়াত করতেন। ওনার কোরআন তেলাওয়াতের আওয়াজই শব্দে ঘুম ভাঙতো। তো ওনার চলাফেরাও ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তেন আমার বাবা। তারপর ওনার মানুষের সাথে মিলামিশা, সবার সাথে মিশতো। আর হচ্ছে যে খুব আদর্শবান ছিলেন উনি। মিথ্যা কথা বা কারো ক্ষতি করা, কারো অনিষ্ট করা, এগুলি থেকে মানে ওনার কাছ থেকে আমার শিখা। আর মানুষের সাথে মিশা আমার মার কাছ থেকে শিখেছি। আত্মীয় স্বজন সবাইকে প্রাধান্য দেওয়া, শুধু শুধু যে আমি আমার বাবার বাড়ি নিয়ে পড়ে থাকবো তা না, আমার শ্বশুর বাড়ির লোকজনদের সাথেও মিশতে হবে। এই বিষয়গুলো আমি আমার পরিবার থেকে শিখেছি বা একদম। এখন চর্চা করছি আর কি। খুব ভালো, খুব ভালো। ধন্যবাদ, ধন্যবাদ আপা, মানে এত সুন্দর করে বলেছেন উনি। হাসিনা আপা। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। হ্যাঁ, বলেন আপনার আদর্শকে শুনি। আমার আদর্শ আসলে আমি বলতে গেলে প্রথমেই বলবো আমার বাবার কথা। কারণ আমার আব্বা হচ্ছে ছোটবেলা থেকেই দেখতাম একদম নিয়ম শৃঙ্খলার মধ্যে চলতো, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে সবসময় পরোপকারী। মানুষের যেকোনো কাজে চাকরি দেওয়া থেকে শুরু করে যখন উনি নিজে জব করতো বা একটা এলাকায় মনে করে একটা বিচার আচার, সঠিক বিচারটা করা,
তারপরে হচ্ছে দেখা গেছে যে কোনো ভাবে তাদের যে কোনো সমস্যার কোনো উপকার করা, এটা আমি জানি ঠিকভাবেই আমার বাবার কাছ থেকে পাইছি। তারপরে হচ্ছে আমি বলবো আদর্শ ৩ জন মানুষ আছে। আমার স্কুল জীবনের ২ জন ম্যাডাম এখনো আছে, ইনশাআল্লাহ এখনো কথা হয়। খুব ভালো লাগে ওনার অনেকগুলা, এই ২ জন মানুষের কাছ থেকে আমি অনেক আপনি মনে কিছু হয় আপনার শিখছি, এক আদর্শ জানি। ম্যাডামকে নিয়ে একবার বসছিলেন। জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ওই লেগেছে। ম্যাডাম আরেকজন ম্যাডাম আছে। বাহ। ওই আপারও হচ্ছে একটাই বাচ্চা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আপা এখন একদমই একা। তো আমার খুব ইচ্ছা আছে একদিন এখানে নেওয়ার, আপারা একসাথে হইলে ২ জন, যে ২ জন টিচারকে একদিন আমি মানে দেখতে চাই এই স্টুডিওতে, বলি ওদেরকে। বাহ, আরেকজন হচ্ছে আমার বড় জা। ওই বড় জায়ের কাছ থেকেও আমি আসলে অনেক কিছু শিখছি। উনি চমৎকার। এত মানে এক্সপার্ট এইটা সবকিছুতে, কিন্তু এত খুব ভালো। ডিফারেন্ট না, বড় জায়ের কাছ থেকে অনেক কিছু শিখেছে। অনেক কিছু শিখছি, অনেক বাস, কিছু জানছি। এই জন্য এক্স্যাক্টলি। আদর্শ আমরা আরো মানুষ। গল্প করব, একটা বিরতির সময় হয়ে গেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, যাচ্ছি আর এক্ষুনি ফিরছি। আবার ফিরে এলাম আমাদের আড্ডায়। আড্ডা চলছে এবং বন্ধুরা আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে এসছেন। এখনো একটু করে সময় আছে, আপনারা যদি চান চলে আসতে পারেন আর নিজের আদর্শ কে এটা আমাদেরকে জানাতে পারেন। আমি আবারও জুমে যাব, তার আগে আপা যেহেতু কবিতা লেখেন, একটা ছোট্ট করে কবিতা শুনতে চাই। অনেক ধন্যবাদ। বেশ কয়েকটি কবিতার বই আছে। আচ্ছা, এটি আকাশ পালানো শাড়ি বই থেকে একটি কবিতা পড়ছি। বিদ্ধ করো শুদ্ধতায়, এসো প্রেম, এসো মায়া, ধরা দাও মুঠোয় কানায় কানায়, শুদ্ধতায় বিদ্ধ করো আমায়। বুক জুড়ে বসতে এসো পরাণের কোন গহিনে, বাঁধ ভরা জল ছিঁড়ে 10 দিক ভরে এসো, নাও অচেনারে চিনে। এসো আলো, এসো সৌন্দর্য, অস্থিরতার বিষ ক্ষয় করো যত, অতীতের অসহায় সব ক্ষত, আঁচল ভরা জলে ভেজাও বিরাট শুষ্ক মরুভূমি। জমে থাকা আবর্জনা পোড়াও আগুন আছে, অভিশাপের বাঁধন কেটে এসো মুক্তিদানে। এসো মিথ্যে অহমিকা পুরুক দহনের এই দিনে, মিথ্যে অহমিকা পুরুক দহনের এই দিনে। বাহ, চমৎকার, কত গুণ না। আপনিও নিশ্চয়ই কারো না কারো আদর্শ, কোনো না কোনো স্টুডেন্টের, তাই না? মানে আমার মনে হচ্ছে, অথবা আপনার ফ্যামিলিতে আপনিও আছেন আদর্শ হিসেবে, নিশ্চয়ই সন্তানদের আদর্শ, তাই না? হতে পারে, আমরা অবশ্যই চাইবো, সবাই চাইবো, আমাদের কাম্য হবে আমরা ভালো ভালো গুণাবলীকে নিজেদের মধ্যে ভরে আমরা যাতে অন্যদের আদর্শ বা অনুকরণীয় হতে পারি। সেই ক্ষেত্রে একটি বলবো, পরচর্চা বা পরনিন্দাটা খুব বেশি ছেয়ে পড়েছে আমাদের সমাজে। হ্যাঁ, এবং বিশেষ এটা করে অসুখের মতো। হ্যাঁ, বিশেষ করে আমি যখন লেডিস ক্লাবে এসেছি তখন অবশ্যই কথাটা বলবো, নারীরাই আসলে বেশি এই জিনিসটা করে থাকে, পর নিন্দা, পর সমালোচনা। এটা আসলে একেবারে জীবন থেকে বাদ দিতে হবে। আমি সুস্থ থাকতে চাইলে এবং আমার পরিবেশটাকে সুস্থ থাকতে বা রাখতে চাইলে প্রথম শর্তটাই হচ্ছে পরনিন্দা না করে আমি দোষগুলো খুঁজবো। হ্যাঁ, আমার ভেতরে কোনটা অপূর্ণতা, আমার ভেতরে কোনটা হতে পারলে আমি আরো গুণী হতে পারবো, আমি কেন পারবো না, আমার সব আছে, সবার যা আছে, আমার কোনোটাই কমতি নেই, বরঞ্চ আমি নিজেকে ভরবো, পূর্ণতায় নিজেকে ভরার চেষ্টা করব। এটাই সবার কাছে বলবার। আপু, সবাইকে নিজেকে নিয়ে বিজি থাকতে হবে। যখন আমি নিজেকে নিয়ে বিজি থাকবো, তো আমি এই কাজগুলো থেকেও বিরত থাকবো এবং আমার বাচ্চাকেও ওভাবেই মানুষ করতে হবে। নিজেকে নিয়ে ব্যস্ত থাকো। মজার ব্যাপার হচ্ছে আজকাল নারীরা কিন্তু অনেক ব্যস্ত সব দিক থেকে, তারাও নিশ্চয়ই কম সময় পায়। তো আমি আবারও আমাদের নারীদের কাছে চলে যাই। মিষ্টি আপা, মিষ্টি মিষ্টি হাসছেন, মিষ্টি আপা বলেন। আচ্ছা, আসসালামু আলাইকুম নাদিয়া, আমন্ত্রিত অতিথি সবাইকে ভালোবাসা, অবিরাম শুভেচ্ছা। হ্যাঁ, বলে ফেলেন আপনার আদর্শকে। আচ্ছা, শর্টকাট বলতে হবে, আমি জানি, আমি শর্টকাটে বলছি। আচ্ছা, সবার মতো আমারও সবচেয়ে সর্বকালের সর্ব আদর্শ আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সবাই যখন বাবা মার কথা চিন্তা করছে, আমি চিন্তা করলাম আমার আদর্শটা একটু ভিন্ন। আমার আদর্শ হচ্ছে, আমি হচ্ছে আমার ফ্যামিলির বড়, আমার বাবার দিক থেকে বড়, মায়ের দিক থেকে বড়। আমার আদর্শ আমার দাদা আর আমার নানা। কেন? আমার দাদা ছিলেন পুলিশ অফিসার এবং আমার নানা ছিলেন স্বনামধন্য বিজনেসম্যান, কিন্তু আমার নানা অনেক কষ্ট করে এত উপরে গিয়েছে। আর আমার দাদা পুলিশের বড় অফিসার ছিলেন, গোল্ড মেডেলিস্ট,
উনিও আমি শুনেছি পাকিস্তান পিরিয়ডে নাকি ব্রিটিশ পিরিয়ডে লাইটের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তো যাতে একটা প্রমোশন পায়। এই যে ওনাদের স্ট্রাগলের ফলে আমার বাবা মা দুইজনই আরামে থেকেছে, আমরাও তার ফল ভোগ করছি, যার ফলে আমরা এখন এত আরামে এসে থাকি। তো ওনাদের তারা দেশের মানুষ, অনেক আত্মীয় স্বজন অনেক উপকৃত হয়েছে। ওনারা আমাদের আদর্শ, আমরা ওনাদের ধারে কাছে কখনোই যেতে পারবো না, কিন্তু আমি চিন্তা করলাম ওনারাই তো আমাদের রুট, ওনারা দুইজন আমার আদর্শ, এবং ওনাদের জন্য আমার দাদি নানিও ভালো ছিল, তাই না নাদিয়া? হ্যাঁ, এটা সত্যি কথা, এটা সত্যি কথা। আসলে কেউ বলুক বা না বলুক, অজান্তে আমরা কিন্তু নানা নানি বা দাদা দাদির কাছে অনেক প্রভাবিত হয়েছি। হ্যাঁ, এটা একদম নিজেদেরকে গড়েছি। ধন্যবাদ আপা, ধন্যবাদ। রেবেকা আপা। হ্যাঁ রেবেকা আপা, শুনি আপনার কাছ থেকেও। আমি আসলে প্রথমেই বলবো, আমি আমার নিজের আদর্শ আমি নিজেই, কারণ হচ্ছে আমি যদি ঠিক হই তাহলে জগৎকে ঠিক করতে পারবো। আমি নিজে ভালো, সবার কাছে ভালো, পরিবার কাছে আমার আদর্শটা যেন ছড়িয়ে দিতে পারি। সবাই বলবে ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ আপা। হ্যাঁ, ওবায়দা আপা। ওবায়দা আপাকে তো আজকে খুব সুন্দর লাগছে, ব্যাপার কি? খুব সুন্দর একটা ড্রেস পরে আছে। সবসময় যেমন তেমন করে বসি, কারণ হলো সময় কম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপা, অতিথি আপনাদের আসসালামু আলাইকুম। নাইমা আপার কথাগুলো খুব ভালো লাগলো, আমরা অনেক অনুপ্রাণিত হলাম, মনে অনেক কিছু জানলাম। তো আমি কি আমার আদর্শ কি সেটা বলবো আপা? অবশ্যই। হ্যাঁ, আমি প্রথমে বলবো যে আমার বাবা মা, আব্বা আম্মা আমার আদর্শ ছিলেন, এখন নাই। তারপরে ওনারা দুইজনের মধ্যে আমার মা ছিলেন খুবই কড়া, আমার আব্বা ছিলেন খুব স্বাধীন চেতা, মানে আমাদেরকে খুব বকাঝোকা করতেন না, কিন্তু আব্বা যেভাবে চলতেন, যে নীতিগুলি ভালোবাসতেন, যেগুলি পছন্দ করতেন, আমরা সেই পথেই চলতাম। আর আমার মায়ের শাসনের কারণেই মনে হয় আজকে আমরা অনেক কিছু শিখেছি, যে আমরা মানুষের সাথে খারাপ ব্যবহার করি না, মুখের উপর কোনো খারাপ ব্যবহার বলতে পারি না, মিথ্যা কথা ধারে কাছে যাইতে পারি না, বরং সত্য বলে বিপদ ঘটাইছি। তারপরে এটা সবসময় সত্য বলে ঝামেলা বাঁধাইছি। তারপরে আরেকটা আছে, আরেকজন আমার আছে আপু, এটা বলি যে আমার চাকরি জীবনের প্রথম যাকে পেয়েছিলাম আমি, আমার ডিপার্টমেন্টের হেড, উনার কথা আমি বলতে পারবো না। উনি আমাকে মানে প্রথম থেকেই, যে সেই 92 সালে, 92 শেষের দিকে নভেম্বরে উনি আমাকে জয়েন করার পরে পরে যে এই ডাটাবেস সফটওয়্যার আর কম্পিউটার ধরায় দিলেন, উনার পাশে নিয়ে বসায় আমাকে এই কাজগুলি করাতেন। আর এগুলার প্রতি আমার খুবই ইন্টারেস্ট ছিল, আমি আগে থেকে কিছু ট্রেনিং করতাম এগুলার ব্যাপারে। এই জিনিসটা আমাকে এখনো মানে আপ্লুত করে, যে আমি তখন থেকে ছিলাম দেখে আমার ডিপার্টমেন্টে আমি একমাত্র যে এই কাজগুলি আমি ভালোবাসি এবং করার চেষ্টা করি। থ্যাংক ইউ আপা। হ্যাঁ, থ্যাংক ইউ। নার্গিস আপা, শুনি আপনার কাছ থেকেও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলতে তো আমরা অবশ্যই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি থেকে ইসলাম এগুলোকে মানি। হ্যাঁ, তারপরেও বলি যে আমার আম্মা ছিল, আম্মাকে অনেক ইন্সপায়ার করছে আমাকে, আমার জীবনে আম্মার ভূমিকা অনেক বেশি। তবে এখন আমি নিজেকে আমার নিজেকে আদর্শ মনে করি। এখন আমার বিহেভিয়ার, আমার কথাবার্তা, আমার চালচলন, আমার আচার আচরণ, আমার আশেপাশে প্রত্যেকটা জায়গা থেকে আমি চাই বর্নিংটা, ভালোবাসার বর্নিংটা, যেটা আমি করে থাকি, করতে চাই। হয়তো ভুল যদি হয়, কিন্তু চেষ্টা আমার চালায় যায়, যার কারণে আমি চাই আমি নিজেকে একটা কিছু জায়গায় আমার অনুকরণকে, আমার অনুসরণকে কেউ যেন আমি করাতে পারি। আল্লাহ যেন আমাকে সে তৌফিক দান করি। সবাইকে ভালোবাসি। খোদাহাফেজ। আসসালামু আলাইকুম। চমৎকার, চমৎকার, এত সুন্দর করে সবাই বলেছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই যে একটা সময়ের পরে নিজের আদর্শ হতে পারে, তাই না? এটা আসলে জীবনে অনেক এক্সপেরিয়েন্স থেকে কিন্তু আসে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক সুন্দর বলেছেন প্রত্যেকজনই। আমরা একদম শেষ পর্যায়ে আছি, যদি কোনো শুভেচ্ছা বার্তা দিতে চান ছোট্ট করে দিতে পারেন। অবশ্যই শুভেচ্ছা জানাতে চাই, আর আমি চাই এই ধরনের প্রোগ্রামগুলো সবসময় হোক, কারণ আমাকে দেখে আরো 10 জন জানুক যে প্রফেশনগুলো কি কি হতে পারে, ইন্সপায়ার হোক, ওরাও এই লাইনে আসুক। তো আমি তো চাবই এরকম প্রোগ্রামগুলো আরো হোক। তো ধন্যবাদ জানাচ্ছি আমি। জি, আমি বলবো নারীকে কখনো শৃঙ্খলিত করা যায় না, তার ভেতরের আকাশটা অনেক বড়, অনেক পরিশীলিত, সেটাকে মেজে ঘষে সুন্দর আমরাই করতে পারি। আমরা নারী, আমরা সব পারি, আমরা চাইলেই অনেক কিছু করতে পারি। সবার জন্য শুভকামনা থাকলো। ছোট্ট দুটো কথা বলবো, আমরা আত্মসমালোচনা করি, অন্যের সমালোচনা নয়। বন্ধুত্বকে নিই,
কারোর সাথে সম্পর্ক ভাঙবো না। আজকাল দেখা যায় ঠুনকো কাজেই ফেসবুকে ওকে ডিলিট করে দিলাম, ওকে রিমুভ করে দিলাম। আমরা সম্পর্ককে ধরে রাখবো, কোনো অবস্থাতেই সম্পর্ক ভাঙবো না। আর সবচাইতে সবার শেষে যেটা বলবো, বিনয়ী হতে হবে। আমাদের ধৈর্যটা খুব কম। অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সাস টেলিভিশনের সাথেই থাকবেন।